সেটি হচ্ছে যে আমরা জানি সারা দেশে ধর্ষণ সহ নারীর বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, প্রতিদিনই কোথাও না কোথাও কোনো না কোনো অনুষ্ঠান হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। আজকে একটি সংগঠন ধর্ষণ বিরোধী মঞ্চ তারা আইন উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং 5 দফা দাবি জানিয়েছেন। সেই বৈঠকের পরে আইন উপদেষ্টাও কথা বলেছেন এবং যারা এই দাবি নিয়ে গেছেন ধর্ষণ বিরোধী মঞ্চ তাদের যে মুখপাত্র তিনিও কথা বলেছেন। আমরা তাদের কথা একটু শুনে আসি। অর্জিত বিজয়ের পরবর্তী দেশে আজকে আমাদের মেয়েদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর থেকে এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এর আগে আপনারা দেখেছেন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোনোভাবেই কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে এই অধিকার কাউকে দেওয়া হয় নাই। মরাল পুলিশিং যদি কারো করতে হয় নিজের উপর করেন, নিজেকে জিজ্ঞেস করেন আপনি মিথ্যা কথা বলেন নাকি, আপনি গীবত গান নাকি, আপনি নারীর দিকে খারাপ চোখে তাকান কিনা, আপনি ঘুষ খান নাকি, আপনার দুর্নীতি করেন নাকি, আপনি গেস্ট রুমে বা অন্য কোথাও গণ নির্যাতনে জড়িত ছিলেন কিনা, ইসলামের যে 5টা ফরজ আছে সেটা আপনি পালন করেন কিনা। এই মোরাল পলিসি নিজের সাথে আগে করেন, তারপর অন্যের উপর মাতবরি দেখাতে এসেন। এটা হচ্ছে আমার সাধারণ নাগরিক হিসাবে যারা আমাদের মেয়েদেরকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিশেষ সাইবার স্পেসে যারা বিভিন্নভাবে উত্ত্যক্ত করছেন, তারা আগে নিজের প্রতি মোরাল পলিসিং করবেন, তারপর নিজের মা বাবা, নিজের ভাই বোন, নিজের স্ত্রী পরিবার তার প্রতি করবেন, তারপর আপনি বিবেচনা করবেন ইসলাম আপনাকে অন্য কারো উপর মোরাল পুলিশিং করার অধিকার দিয়েছে কিনা। আমরা বলছি একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে যেটি স্পেসিফিক্যালি ধর্ষণ রিলেটেড একটা স্পেশাল ধর্ষণ বিরোধী স্পেশাল ট্রাইব্যুনাল হবে, যেখানে এই ধর্ষণের মামলাগুলোকে তদন্ত করা হবে এবং বিচার করা হবে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে। এবং একই সাথে আমরা এই স্মারকলিপিতে উল্লেখ করেছি পূর্ববর্তী সময়ে যে ক্ষমতাসীন যে ব্যক্তিদের দ্বারা যে ধর্ষণগুলো সংঘটিত হয়েছে তারা আইনি ফাঁকফোকরের ভিতর দিয়ে তারা সেখান থেকে বের হয়ে গিয়েছে এবং তাদেরকে সরকার বিচারের আওতায় নিয়ে আসে নাই। আমরা মনে করি এই স্পেশাল ট্রাইব্যুনাল একই সাথে সেই পুরনো মামলাগুলোকে পুনরায় তদন্ত চালু করবে এবং তদন্ত প্রক্রিয়া চালু করবে এবং সেগুলো বিচার কার্য করবে। আমরা বিশেষ করে এখানে সোহাগী জাহান তনু এবং মুনিয়ার কেসের কথা বলেছি এবং একই সাথে র্যাব কর্মকর্তা কর্তৃক যে হেফাজতে থাকা যে নারীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটির কথাও আমরা উল্লেখ করেছি। আমরা বলেছি ক্ষমতা কাঠামোর সাথে রিলেটেড প্রত্যেকটা মানুষের বিচার রাষ্ট্রপক্ষ থেকে নিশ্চিত করতে হবে। হুমায়ুনুর, আমরা আইন উপদেষ্টা এবং যারা দাবি নিয়ে গেলেন তাদের বক্তব্য শুনলাম। আমি একটু কি বলে এটাকে সেলফ ডিফেন্সের জায়গায় আসি। ধরেন আইন উপদেষ্টা কিন্তু অনেকক্ষণ কথা বলেছেন, আমরা কিন্তু ওনার একেবারে বাছাই অংশটুকু শুনিয়েছি বা রিপোর্টেও আমরা সংবাদে তাই করি। তারপরে ওই যে ধর্ষণ বিরোধী মঞ্চের যিনি মুখপাত্র তার বক্তব্য আমি পুরোটা শুনেছি, সেটাও প্রায় 7-8 মিনিট, কিন্তু আমরা ওখান থেকে একদম মূল গুরুত্বপূর্ণ অংশটুকু নিয়েছি। তো স্ট্যাটাসের ক্ষেত্রেও অনেক বড় স্ট্যাটাস, আমি তার সামারিটা বলেছি। ঠিক আছে, আপনি যখন চেয়েছেন আমি পুরোটা বলেছি। আমি বলছি এটা সাংবাদিকতার চর্চা যেটা আমি সেটা আপনাকে বললাম, বোঝার জন্য বলেছি। আর ধর্ষণ এখন আসেন কনস্ট্রাকটিভ আলোচনাগুলো শুরু করি। খুব ভালো হলো আপনি এই প্রশ্নটা তুলেছেন। এই ধর্ষণ বিরোধী মঞ্চের যে 5 দফা আজকে আইন মন্ত্রণালয়ে পেশ করা হয়েছে, এই 5 দফাটা গঠন করতে বা লিখতে যে সহযোগিতাটা সেটা আমি হুমায়ুনুর একজন আইনজীবী হিসেবে আমি করেছি। এবং রাষ্ট্রের 3টা অঙ্গ থাকে, এটা ওদের সাথে দেখেন ওরা যে আন্দোলন করছে ওরা তো সবাই আইন জানে না বা কিভাবে দেশটাকে গঠন করতে হবে সেই বিষয়ে সহযোগিতাটা কেন আমি বলছি, আমাদের যারা সিনিয়র আছেন ওনারাও কিন্তু গাইড করতে পারেন। আমি আমার জায়গা থেকে দায়বদ্ধতা থেকে আমি ওদেরকে গাইড করেছি। সেটা কিভাবে করেছি, রাষ্ট্রে যখন আমরা শুধু বলবো সরকারকে যখন চাপ দিব যে এই সব কিছু পরিবর্তন করো, জায়গাটা কিন্তু শুধু সরকারের একার না, রাষ্ট্র 3টা অঙ্গ আছে, আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ। তো আমি ওদেরকে যখন বললাম যে দেখো যখন আইন শৃঙ্খলা বাহিনী একটা অ্যাকশন নেয় বা কেউ বিচারের কাঠগড়ায় গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করে, আইন শৃঙ্খলা বাহিনী সেখান থেকে একটা অ্যাকশন নেয়, তারপর তো আইনটা থাকতে হবে। সেটা কে করবে? সেটা হচ্ছে আইনসভা থেকে যে আইন প্রণীত আছে সেই প্রণীত আইনের মাধ্যমে, এক্সিস্টিং আইনগুলোর মাধ্যমে বিচারগুলো হবে। এবং তারপরে হচ্ছে আপনার বিচার ব্যবস্থা। এখানে তিনটা স্তম্ভের মধ্যে যে গ্যাপগুলো আছে সেগুলো আমি ওদের সাথে আলোচনা করেছি এবং করে এই 5 দফা
এখানে উল্লেখ করেছি। আপনি যদি চান আমি পড়বো, অথবা আপনারা সংবাদ মাধ্যম থেকেও দেখে নিতে পারেন। বিষয়টা হচ্ছে দুটো তিনটে মূল বিষয় আছে। সেটা হচ্ছে এই যে সহিংস আচরণগুলো, সেগুলোর জন্য যে বিদ্যমান আইন আছে, মনে করেন ধর্ষণ, নারী হত্যা, সাইবার বুলিং, এই ধরনের যে আইনগুলো আছে, এইগুলো বিষয়ে এই আইনগুলো যথেষ্ট নয় এবং যথার্থ নয়। নারীকে সুরক্ষা দেওয়ার জন্য বিদ্যমান আইনগুলো যথার্থ এবং যথেষ্ট নয়। সুতরাং অনেকেই বলছেন, এমনকি আইনজ্ঞের লোকজনও বলছেন যে যে আইনগুলোই আমাদের আছে তার যথাযথ প্রয়োগ হয় না, ফলে শুধু আইন কঠোর করে সমাধান হবে না। ওইখানেই আমি আসছি, আপনি একটা ভালো প্রশ্ন, ভালো কথা বলেছেন, সেই কথাটাই আমি আসছি। দেখেন, বিদ্যমান আইন যথেষ্ট না, তারপরেও ওইটুকুও যদি কাজে লাগানো যেত, তারপরেও কিন্তু আরও একটু সুরক্ষাটা আরেকটু বাড়ত, তাই না? কিন্তু সেই সুরক্ষাটা কেন বাড়ছে না? কারণ বিচারিক প্রক্রিয়াটা দীর্ঘায়িত হয় এবং বিচার নিশ্চিত হয় না। আজকে দেখেন পেপার পত্রিকায় ঘুরে বেড়াচ্ছে যে একটা 5 বছরের শিশুর ধর্ষক 8 বছর পরে জামিন পেয়েছে। দেখেন, জামিন ওইটা তো বিচারিক প্রক্রিয়ার অংশ। জামিন পাওয়াটা কিন্তু ইনহেরেন্ট পাওয়ার ইউজ করে যে একজন বিচারক জামিন দিবেন, সেটা কিন্তু একটা বিচার প্রক্রিয়ার অংশ। তাহলে রাষ্ট্রের 3টা যে স্তম্ভ আছে তাদেরকে কিন্তু আসলে সমন্বয় করে কাজ করতে হবে। এবং সেই যে প্রস্তাবনাগুলো এই বাচ্চারা দিয়েছে, আজকে গিয়েছিল আইন মন্ত্রণালয়ের কাছে, গতকালকে গিয়েছিল প্রধান বিচারপতির কাছে, রেজিস্ট্রার জেনারেল স্যারের বরাবর ওনারা দিয়েছেন ওনাদের প্রস্তাবনাগুলো। সেই প্রস্তাবনাগুলোর মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে রাষ্ট্রের 3টা স্তম্ভ অ্যাক্টিভলি এবং প্রোঅ্যাক্টিভলি এবং স্ট্রিক্টলি কাজ করতে হবে, যাতে এই বাংলাদেশে কোনো নারী আর অনিরাপদ বোধ না করে। সুতরাং যেহেতু এখানে সবাই সম্মিলিতভাবে আমরা কাজ করার যদি সুযোগ থাকে, সেই সুযোগটাকে আমরা যাতে নষ্ট না করি।